সহজ হচ্ছে ভ্যাট ট্যাক্স ব্যবস্থা। 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতি গড়ার আশা প্রধানমন্ত্রীর। খেলাপি ঋণ কমাতে কঠোর বাংলাদেশ ব্যাংক, আইনি পদক্ষেপ, জব্দ ও বিক্রিতে নজর বাড়াচ্ছে ব্যাংকগুলো। রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ফিলিং স্টেশনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, যাত্রী ও চালকদের ভোগান্তি। দর্শক স্বাগত মার্কেন্টাইল ব্যাংক পিএলসি বিজনেস 24-এ আপনাদের সাথে আছি আমি আতিকুর রহমান। 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতি গড়তে সরকার কাজ করছে। বিনিয়োগ সম্মেলনে এই কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জানান, বিদেশি বিনিয়োগ বাড়াতে ভ্যাট ট্যাক্স ব্যবস্থা আরও সহজ করার উদ্যোগ নিয়েছে সরকার। এই আন্তর্জাতিক সম্মেলনের আয়োজক ফরেন ইনভেস্টর্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ফিকি। এতে অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান সহ বিভিন্ন দেশের কূটনীতিক, বহুজাতিক কোম্পানির নির্বাহী, ব্যবসায়ী নেতা সহ প্রায় 600 বিশিষ্ট প্রতিনিধি। এই সম্মেলনে আলোচনা পর্বে বক্তাদের কথায় বিনিয়োগ পরিবেশ, প্রতিযোগিতামূলক সক্ষমতা বৃদ্ধি এবং ব্যবসা পরিচালনার সুযোগ ও চ্যালেঞ্জের বিষয়গুলো উঠে আসে। An easiness for the investors by simplifying all the processes. বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশে অনেক চ্যালেঞ্জ আছে, এটা সত্যি। তবে জনসমর্থিত সরকার হওয়ায় বিনিয়োগকারীরা স্বাচ্ছন্দ্যে টেকসই ব্যবসা পরিচালনা করতে পারবেন। এ ব্যাপারে সব ধরনের সহযোগিতা করা হবে বলেও আশ্বস্ত করেন তিনি। Bangladesh has many challenges, but it also has remarkable strengths. We have a large and fast-growing domestic market, a young and hard-working population, a strategic location, and an elected government with overwhelming public support. Together, these strengths position Bangladesh for sustained prosperity. বক্তব্যে ব্যক্তিগত ব্যবসায়িক অভিজ্ঞতার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, বাস্তব সমস্যা বোঝার সুযোগ হয়েছে তার। জানান, বাংলাদেশে যেমন অনেক চ্যালেঞ্জ আছে, তেমনি আছে সামর্থ্য। Before entering politics, I also started my career as a businessman. We are modernizing our legal and regulatory framework, strengthening investor protection, improving dispute resolution, simplifying tax and VAT administration, and making it easier to repatriate profits. দিনব্যাপী এই সম্মেলনের শুরুর আগে ফিকির ইনভেস্টর্স এক্সপো পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শাহনেওয়াজ পাবলু, চ্যানেল 24, ঢাকা। ঋণ খেলাপের লাগাম টানতে 29টি ব্যাংকে দেয়া হয়েছে লক্ষ্যমাত্রা। 23টিকে 20% এবং 6টিকে 10%-এর নিচে খেলাপি কমিয়ে আনার কঠোর নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আর নির্দেশনা বাস্তবায়নে বড় ঋণ খেলাপিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা, সম্পত্তি জব্দ ও বিক্রি সহ দৃশ্যমান পদক্ষেপ নেবে ব্যাংকগুলো। মাসুমিয়ার প্রতিবেদনে বিস্তারিত থাকছে। অনিয়ম, অব্যবস্থাপনা আর দুর্নীতিতে ডুবছে দেশের ব্যাংক খাত। এই খাতের চরম দুর্দশার মূলে রয়েছে খেলাপি ঋণ। মোট বিতরণ করা ঋণের 3 ভাগের 1 ভাগই এখন খেলাপি, যা ব্যাংক খাতের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। চলতি বছরের মার্চ মাস শেষে ব্যাংক খাতের মোট বিতরণ করা ঋণের হার 32% হলেও 10%-এর বেশি খেলাপি 29টি ব্যাংকে, আর 20%-এর ওপরে দেশি বিদেশি 23টি প্রতিষ্ঠান। কয়েকটি ব্যাংকের এই হার 96 থেকে 98% পর্যন্ত। এমন বাস্তবতায় কঠোর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নির্দেশনা অনুযায়ী 20%-এর বেশি খেলাপি ঋণে থাকা 20%-এর নিচে এবং বাকিগুলোকে 10%-এর নিচে নামিয়ে আনতে হবে ডিসেম্বরের মধ্যে। যেভাবেই হোক খেলাপি ঋণের পরিমাণ কমাতে হবে যদি ব্যাংকগুলো তাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে চায়। সেক্ষেত্রে যাদের 20%-এর উপরে খেলাপি ঋণের হার, তাদেরকে অবশ্যই 20% নিচে নামিয়ে আনতে হবে এবং যাদের 10%-এর উপরে আছে তাদের 10%-এর মধ্যে বা 10%-এর কাছাকাছি নামিয়ে আনতে হবে। কেন্দ্রীয় ব্যাংকের এমন নির্দেশনা বাস্তবায়নে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট ব্যাংকগুলো, যার মধ্যে বড় খেলাপিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ, সম্পদ জব্দ ও বিক্রির মতো দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হবে। আর ছোট ব্যবসায়ীদের ঋণ মওকুফ কিংবা ঋণ পুনঃতফসিল করে পুনরায় ঋণ পাওয়ার উপযোগী করে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে।
আমার জনতা ব্যাংকের ক্ষেত্রে যদি বলি, হাতে গোনা প্রথম 10 জন বা 15 জন গ্রাহকের কাছে আমার 56% খেলাপি ঋণ। আমরা সহ সকল ব্যাংকই এই আমরা বড় ঋণগুলোর জন্য চেষ্টা করছি তাদের কাছ থেকে টাকা আদায় করার জন্য। ধরুন আইনি যে সমস্ত পদক্ষেপ আছে, সম্পত্তি ক্রুপ থেকে শুরু করে সম্পত্তি বিক্রি থেকে শুরু করে আমরা দৃশ্যমান হচ্ছে সবকিছু। বর্তমানে ব্যাংক খাতে 18 লাখ কোটি টাকার ঋণের বিপরীতে খেলাপি প্রায় 6.5 লাখ কোটি টাকা। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা। ঢাকায় চলচ্চিত্রের প্রাণকেন্দ্র রঙিন বিএফডিসি এখন বর্ণহীন। আধুনিক চলচ্চিত্র কেন্দ্র নির্মাণের কাজ শেষ হয়নি গত 8 বছরেও। দীর্ঘ এই সময়ে ছিল না পূর্ণাঙ্গ দায়িত্বের কোনো প্রকল্প পরিচালক। অতিরিক্ত হিসেবে দায়িত্ব পালন করেছেন 6 জন কর্মকর্তা, তাই মানা হয়নি কোনো নিয়মকানুন। দেলোয়ার দোলনের প্রতিবেদন দেখুন। বিনোদনের আঁতুড়ঘর এফডিসি, কিন্তু যেখানে নেই আনন্দের কোনো আয়োজন। বহুদিন ধরে শুটিং আর ডাবিং ফ্লোরে তারকাদের উপস্থিতি নেই। নেই লাইট ক্যামেরা অ্যাকশন, শব্দের গুঞ্জন, অনুপস্থিত লাইটের আলোর ঝলকানিও। যেখানে সামান্য বৃষ্টিতে ছাদ বেয়ে চুঁয়ে পড়ে বৃষ্টির পানি। অথচ দেশের চলচ্চিত্রের প্রাণকেন্দ্র আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছিল তাও 8 বছর আগে। দুবার সময় বাড়ানোর পরও শেষ হয়নি নির্মাণ কাজ। মেয়াদ বাড়ানো হচ্ছে আরও 1 বছর। প্রকল্পের নানা ব্যবস্থাপনার চিত্র উঠে আসে পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ আইএমইডির প্রতিবেদনে। তথ্য বলছে, শুরুতে প্রকল্পের ব্যয় ধরা হয় প্রায় 323 কোটি টাকা। 2 দফায় ব্যয় বাড়ানোর পর তা এখন ঠেকেছে 365 কোটি 51 লাখ টাকায়। কাজের মান নিয়ে আমরা স্যাটিসফাই, এখানে কনসালটেন্ট আছে তারাও স্যাটিসফাই, এবং আইএমইডি যারা আরেকটা টিম আছে বাহিরের তৃতীয় পক্ষ আইএমইডি পরিকল্পনা টিমে, তারাও কাজের মান নিয়ে খুবই স্যাটিসফাই। আইএমইডির পর্যবেক্ষণ বলছে, কাজ করা হয় ইচ্ছে মতো। প্রকল্প বাস্তবায়নের নির্ধারিত নিয়মকানুন না মেনেই। আবার ছিল না পূর্ণাঙ্গ দায়িত্বে প্রকল্প পরিচালক। 8 বছরে অতিরিক্ত দায়িত্ব পালন করেন 6 জন। প্রকল্পের কাজ শেষ না হলেও অডিট আপত্তি জমে গেছে 10টির বেশি। প্রকাশ করা হয়নি মাসিক ও ত্রৈমাসিক অগ্রগতি প্রতিবেদনও। ওয়ান স্টপ সার্ভিস সেন্টারের আদলে নির্মাণাধীন কমপ্লেক্সটি 2018 সালে একনেকে অনুমোদনের সময় বলা হয়েছিল এটি নির্মাণ করা গেলে বিএফডিসির অর্থ সংকট কাটবে, বছরে আয় হবে 52 কোটি টাকা। অভিযোগ রয়েছে দায়সারা গোছে নির্মাণ কাজ করে ঠিকাদার প্রতিষ্ঠান। রয়েছে ঠিকাদার নিয়োগে ধীরগতি বা অর্থ ছাড় জটিলতার মতো কারণও, যাতে সংশয় আগামী অর্থ বছরেও নির্মাণ কাজ সমাপ্তি নিয়েও। রাজনৈতিক পরিস্থিতি প্লাস তার একটা মামলা জনিত সেই কাজটা কিছুটা হলেও স্লো করেছে। আমরা আমাদের চারটি যতটুকু আপ্রাণ চেষ্টা যাদের করা দরকার আমরা সেভাবে আগাচ্ছি আর কি। দায় এড়ানোর সুযোগ আসলে কারোরই নাই এখানে। আমি যখন থেকে এসেছি আমি প্রজেক্ট নিয়ে সবসময় সোচ্চার ছিলাম, কারণ আমি জানি যে আমাকে প্রতি মাসে আমাদের এখানকার বেতনটা আনতে রীতিমতো ভিক্ষাবৃত্তি করতে হয়। বিশেষজ্ঞরা বলছেন, পদ্ধতিগত ত্রুটির কারণে পিছিয়ে পড়ছে প্রকল্পটি। প্রকিউরমেন্ট বাস্তবায়ন মানেই কিন্তু প্রকল্প বাস্তবায়ন। সবগুলো প্রকিউরমেন্ট কমপ্লিট হলেই কিন্তু এফডিসি অপারেশনালাইজড হবে, বিল্ডিংটাতে কার্যক্রম শুরু হবে। তো সুতরাং প্ল্যান অনুযায়ী আমার প্রত্যেকটা প্রকিউরমেন্টে অ্যাড্রেস করতে হবে। বেতন ভাতা সহ অন্যান্য খাতে এফডিসির মাসে 1 কোটি টাকার বেশি খরচ হলেও গেল 2 বছর ধরে আয়ের খাতায় জমা হচ্ছে মাসিক মাত্র 30 লাখ টাকা। দেলোয়ার দোলন, চ্যানেল 24, ঢাকা। রাজধানীতে বেশিরভাগ ফিলিং স্টেশনে মিলছে না সিএনজি গ্যাস। যেই 2-4টি পাম্পে পাওয়া যাচ্ছে সেখানেও গ্যাসের চাপ কম, ফলে যানবাহনের দীর্ঘ লাইন। চাহিদা মেটাতে এক স্টেশন থেকে অন্য স্টেশনে ছুটে বেড়াচ্ছেন গ্রাহকরা। অনেকে আবার নিরুপায় হয়ে জ্বালানি তেল কিনছেন। সকাল গড়িয়ে দুপুর, বিকেল হয়ে সন্ধ্যা নামে, তবুও কমে না গ্যাসের অপেক্ষায় দাঁড়িয়ে থাকা গাড়ির সংখ্যা। কয়েক মাস আগে রাজধানীর তেলের পাম্পের দীর্ঘ লাইনের দৃশ্য এখন সিএনজি স্টেশনগুলোতে। এলএনজি টার্মিনালে ত্রুটির কারণে বাধাগ্রস্ত হচ্ছে সিএনজি গ্যাস সরবরাহ। ঘন্টার পর ঘন্টা লাইনে অপেক্ষার পরও মিলছে না কাঙ্ক্ষিত গ্যাস। গত কয়েকদিনে সংকটে ক্রমেই বাড়ছে ভোগান্তি। শ্যামলী, গাবতলী সকালবেলা ঘুইরা পরে এখানে আসছি, আমরা এখান থেকে গ্যাস নিই। আমি ওদিকে দিয়ে খেলাম কি অবস্থা, কোথাও গ্যাস নাই। বলছে ভাই শনিবার আগে এখানে আর হবে না, কষ্ট করে দাঁড়াবে না। এলো পরিস্থিতি, খুবই খারাপ অবস্থা।
গ্যাসের চাপ কম থাকায় রাজধানীর বেশিরভাগ ফিলিং স্টেশনে সরবরাহ বন্ধ রাখা হয়েছে। বাধ্য হয়ে এক স্টেশন থেকে অন্য স্টেশনে ছুটছেন যানবাহনের চালকরা। আর যেসব সিএনজি স্টেশনে সরবরাহ আছে সেখানেও ভোগান্তি চরমে। 3.5 ঘন্টা আয়া লাইনের দ্বারা আয়া 120 টাকার গ্যাস পাইলাম। যে গাড়িতে আপনার গ্যাস যেতে 700-600, এই গাড়িতে গ্যাস যে 150 থেকে 170-80। সবচেয়ে দুর্ভোগ সিএনজি চালকদের। তাদের অভিযোগ, কমিশন বাড়াতে কৃত্রিমভাবে সংকট তৈরি করা হয়েছে। লাইনে দাঁড়িয়ে গ্যাস সংগ্রহ করতেও হেনস্থার শিকার হচ্ছেন তারা। তারা এখন বর্তমান কমিশন পাইতেছে 8 টাকা, 13 টাকা নিতে চায়, তাহলে আমাদের গ্যাসের আসবো যাইয়া প্রায় 48 টাকা। তাহলে 48 টাকা গ্যাসের দাম আহে, তাহলে আমাদের অবস্থাটা কি হবে? যখন আপনাদের গ্যাসের সংকট, সিএনজি প্রাইভেট বলেন, সিএনজি তো কোথাও দাঁড়াইতে দিবই না। এটা হলো সবচাইতে বড় সমস্যা, মামলা দিব। অনেকেই আবার অনেকটা নিরুপায় হয়ে জ্বালানি তেল কিনছেন, ফলে বেড়েছে খরচ, সেই সাথে ডিজেল এবং পেট্রোলের চাহিদাও। সকাল থেকে চেষ্টা করছি, অনেক জায়গায় সিরিয়াল দিছি, অনেক গ্যাস পাম্প বন্ধ, গ্যাস নিতে পারতেছি না, বাধ্য হয়ে তেল নিছি। শফি মাহমুদ সাগর, চ্যানেল 24, ঢাকা। সেমিকন্ডাক্টর বা চিপের দুনিয়ায় নিজেদের একাধিপত্য নিশ্চিতে বিশাল এক পদক্ষেপ নিয়েছে ভারত। দেশটির কেন্দ্রীয় মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে সেমিকন 2.0 প্রকল্পের। 1,27,000 কোটি টাকারও বেশি এই বিশাল বিনিয়োগে গড়ে তোলা হবে চিপ উৎপাদনের এক স্বয়ংসম্পূর্ণ ইকোসিস্টেম। ভূরাজনৈতিক প্রেক্ষাপটে সিলিকন সাম্রাজ্যের নিয়ন্ত্রণ নিতেই দিল্লির এই মেগা পরিকল্পনা। আধুনিক বিশ্বের নতুন ভূ রাজনৈতিক অস্ত্র এখন সেমিকন্ডাক্টর চিপ। কোভিড পরবর্তী বৈশ্বিক চিপ সংকটের তিক্ত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে বিশ্বের ক্ষমতাধর দেশগুলো এ খাতে স্বনির্ভর হতে মরিয়া। পিছিয়ে নেই ভারতও। প্রযুক্তিগত সার্বভৌমত্ব নিশ্চিত করতে শুরু হয়েছে সেমিকন 2.0, যা 2021 সালে শুরু হওয়া সেমিকন 1.0 প্রকল্পের ধারাবাহিকতা। এর আওতায় কেবল কারখানা নয়, বরং চিপ ফ্যাব্রিকেশন, ডিজাইন, প্যাকেজিং, কাঁচামাল সরবরাহ এবং গবেষণা কেন্দ্র সহ ইকোসিস্টেম তৈরির পরিকল্পনা মোদী সরকারের। हार्डवेयर और सॉफ्टवेयर दोनों की सफलता के लिए जरूरी है कि हम भारत में स्ट्रॉन्ग सेमीकंडक्टर मैन्युफैक्चरिंग सेक्टर का निर्माण करें। বিনিয়োগের অঙ্কে এটি ভারতের ইতিহাসে অন্যতম বড় প্রযুক্তিগত পদক্ষেপ। আগের ধাপে 10টি প্রকল্প এরই মধ্যে 6 রাজ্যে বাস্তবায়নাধীন, যেখানে নাম লিখিয়েছে টাটা ইলেকট্রনিক্স, মাইক্রন ও HCL ফক্সকনের মতো বিশ্বখ্যাত টেক জায়ান্টরা। এবার 2030 সালের মধ্যে $110 বিলিয়ন বিশাল চিপ বাজারের বড় অংশ দখল করতে চায় ভারত। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মোবাইল নির্মাতা দেশটি এখন মেড এলসওয়্যার তকমা মুছে ডিজাইনড ইন ইন্ডিয়া থেকে এক্সপোর্টেড ফ্রম ইন্ডিয়া লক্ষ্যমাত্রায় এগুচ্ছে। চিপের দুনিয়ায় ভারতের এই জয়যাত্রা এখন বৈশ্বিক বাণিজ্যে নতুন সমীকরণ তৈরি করছে। ইফতেখার আলম, চ্যানেল 24। রাজধানীর মিরপুর 11-তে উদ্বোধন হয়েছে গ্রামীণ ফোন সেন্টার, যেখানে এক ছাদের নিচে গ্রামীণ ফোনের টেলিযোগাযোগ সেবা, ডিজিটাল সলিউশন সহ আধুনিক পণ্য ও সেবা মিলবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রামীণ ফোনের হেড অব ব্র্যান্ড মার্কেটিং নাফিস আনোয়ার চৌধুরী, হেড অব কাস্টমার এক্সপিরিয়েন্স অ্যান্ড সার্ভিস আবদুল্লাহ আল মাহমুদ। এছাড়া উপস্থিত ছিলেন ঢাকা সার্কেল বিজনেস হেড আশফাকুজ্জামান চৌধুরী সহ সেন্টারের পার্টনার ইফতেখার মাহমুদ। মিরপুরের বেনারসি পল্লীর ঐতিহ্য থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হয়েছে এই সেন্টারটি। এই ছিল মার্কেন্টাইল ব্যাংক পিএলসি বিজনেস 24 এর রাতের আয়োজন। ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন।